আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে মৃদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। এপ্রিল জুড়েই সারা দেশে চলমান তাপপ্রবাহের উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস নেই। ক্ষতির মুখে চুয়াডাঙ্গা সহ দেশের দক্ষিণাঞ্চলের কৃষি। শেয়ার বাজারে টানা সূচকের পতন ঘটিয়ে সংঘবদ্ধভাবে কারসাজি হচ্ছে বললেন বিএসইসি চেয়ারম্যান। বৃহস্পতিবার থেকে পদক্ষেপ। 6 দিনের সরকারি সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। দুদেশের সম্পর্ক জোরদারে চুক্তির পাশাপাশি জাতিসংঘের সম্মেলনে যোগ দেওয়ার কর্মসূচি। রাজধানীতে শব্দ দূষণের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। হাইড্রোলিক হর্নের ব্যবহারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিশু, প্রবীণ ও পথচারীরা। এবং ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করে দেশে ফিরলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। গুণী এই সঙ্গীত শিল্পীকে বিমানবন্দরে সংবর্ধনা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ফ্রান্সে বৈজ্ঞানিক সাংস্কৃতিক কেন্দ্র থেকে নভোচারীদের মহাকাশ যাত্রা প্রত্যক্ষ করার খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। তাপপ্রবাহে ক্ষতির মুখে দেশের কৃষি, বিশেষ করে চুয়াডাঙ্গা সহ দক্ষিণাঞ্চলে পড়ছে বোরো ধান, ফল ও সবজি। দাবদাহ চলতে থাকলে চরম ক্ষতির মুখে পড়তে পারেন কৃষিজীবীরা। এই পরিস্থিতিতে বিশেষ পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচির পাঠানো তথ্য ভিডিওচিত্র, রাজীব আহমেদের রিপোর্ট। চুয়াডাঙ্গার উপর দিয়ে কয়েকদিন যাবৎ বয়ে যাচ্ছে অতি তাপপ্রবাহ। প্রতিদিনই 40 থেকে 42 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। স্বাভাবিকের চেয়ে পানির স্তর 15 ফুটের কাছাকাছি নিচে নেমে গেছে। স্যালো মেশিন দিয়ে পানি তোলা কঠিন হচ্ছে। বেশিরভাগ সবজি নষ্ট হয়ে গেছে। কিছু ধান দুগ্ধ আর কিছু ক্ষীর অবস্থায় আছে। ধান পর্যাপ্ত পানি না পেলে চিটা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফুলকপি সুফ্রিজ আছে, পাতা ছোট হয়ে যাচ্ছে, ফুল ছোট হয়ে যাচ্ছে, আর গরমে মানুষই পাচ্ছে না, কপি পাচ্ছে কিভাবে? ফসলের ক্ষেত্রে সব রোদে পুড়ে যাচ্ছে। ব্যাপক খরার কারণে অতিরিক্ত সেচ লাগছে, সেচ দিয়েও ধান টিকানো যাচ্ছে না। কোনো লতা খ্যাতমাত কোনো ফল ফাকড় কিছুই হচ্ছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে। তো বাড়ি ঘর দূর নাই, গরমে রাখবো, পানি দিয়েও পাচ্ছে না টাকা দিয়ে। জেলায় 35,720 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 2,19,796 মেট্রিক টন। সবজি চাষ হয়েছে 6,500 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা 1,59,810 মেট্রিক টন। 5 থেকে 7 সেন্টিমিটার পানি যাতে করে খেতে থাকে এবং ফুলের পরাগায়নের সমস্যা না হয় এবং দানা গঠন ভালো হয়, এই জন্য পরামর্শ দিচ্ছি। ফলে বিশেষ করে আমের সেচ প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা, পানি স্প্রে করার পরামর্শ দিচ্ছি। মালচিং, সবজি খেতে যাতে মালচিং করা হয় আর্দ্রতা ধরে রাখার জন্য, এবং ফল গাছে মাঝে মাঝে সেচ প্রদান করা, এবং এইভাবে আমাদের মাঠ পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছি। অতি তীব্র তাপপ্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি বিভাগের পক্ষ থেকে ফসল রক্ষায় পরামর্শ ও প্রণোদনার ব্যবস্থা করার দাবি কৃষিজীবীদের। রাজীব আহমেদ, চ্যানেল আই। রাজধানী ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে দুর্ভোগ বেড়েছে জনজীবনে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা বিভাগের মংলায় 41.6 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.2 ডিগ্রি। এপ্রিল মাস জুড়ে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আক্তার হোসেনের রিপোর্ট। বৈশাখে নেই কালবৈশাখী ঝড়ের আভাস। রুদ্রমূর্তি ধারণ করেছে প্রকৃতি। সকাল থেকেই যেন আগুন ঝরাচ্ছে সূর্য। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। টানা তাপদাহে স্বাভাবিক জীবনযাত্রাও যেন ব্যাহত হচ্ছে। একটু বৃষ্টির জন্য অপেক্ষায় সবাই। গাড়ি চালায় তো আমাদের অনেক কষ্ট হয় বাবা। এই রোদের ভিতরে একটা খেপ না হলে আর একটা খেপ মারতে পারি না। আসার জন্য গরম, এই গরমে চলা চলতেই তো কষ্টকর, খুব কষ্ট হইতেছে।
এখন পানি খাওয়া খুব দরকার। প্রকৃতি যেভাবে বিরূপ ভাব করছে, তাহলে আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমি আর বিকল্প কিছু মনে করতেছি না। তবে গাছগাছরা বেশি করে লাগান, পুকুর খনন করেন এবং নদী নালা যাতে করে হেফাজত থাকে, সেই হিসেবে প্রত্যেকে আমাদের দায়িত্ববোধটা বাড়াতে হবে। আবহাওয়া অফিস বলছে এই অবস্থা সহ্য করতে হবে আরো কয়েকদিন। চলমান হিট অ্যালার্টও বাড়তে পারে। 48 ঘন্টা পরে তাপমাত্রা কিছুটা প্রশমিত হতে পারে, তো তাপপ্রবাহ যাবে না, যেহেতু যেখানে তীব্র আছে সেখানে কিছুটা কমতে পারে তাপমাত্রা। 3 মাস জুড়ে থাকবে। আপনার তাপমাত্রা কমানোর জন্য বা হিটের প্রশমনের জন্য তীব্র কালবৈশাখী ঝড় দরকার, যেটা ব্যাপকভাবে তাপমাত্রা কমাবে এখন যে অবস্থা আছে। কিন্তু আপাতত যেটা দেখা যাচ্ছে ওগুলো তীব্র কালবৈশাখী ঝড়ের আপাতত কোনো আশঙ্কা নেই। তীব্র গরমে নাকাল মানুষদের স্বস্তি দিতে সড়কে পানি, শরবত ও স্যালাইন বিতরণ করছে বিভিন্ন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তো এটা জনজীবনটা খুব অসহ্য হয়ে গেছে। এটা সামান্য যেন আমরা দূর করতে পারি, সেটার উদ্দেশ্যে আমরা এই সামান্য একটা প্রয়াস সৃষ্টি করেছি। বিনামূল্যে শরবত, বিনামূল্যে পানি এগুলো বিতরণ করতেছি, যেন জনজীবনের সামান্য একটু স্বস্তি ফিরে আসে। এক গ্লাস শরবত খেতে 10 টাকা লাগে একটা মানুষের, তো সেখানে যদি আমরা এক গ্লাস পানি বা এক গ্লাস শরবত দিয়ে সেই মানুষটাকে সাধারণ অবস্থায় যদি ক্লান্তিটা দূর করতে পারি, একটা মানুষ খেয়ে মন থেকে যদি মানসিক প্রশান্তি এমনিতেই দোয়া দিবে। এখন যত গরমে হোক, যত কষ্ট হোক, পেটের দায়িত্ব ঘোরায় লাগবে। দেশের কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। শেয়ার বাজারে টানা সূচক পতনে কারসাজি প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, সূচক পতনে বড় ভূমিকা রাখে এমন কিছু শেয়ারের দাম সংঘবদ্ধভাবে কমিয়ে কিছু লোক নিজেরাই এসব শেয়ার কিনে নিচ্ছে। সার্ভিল্যান্সে নিশ্চিত হবার পর আগামীকাল থেকে এই প্রতারণা বন্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান। পরাগ আজমের রিপোর্ট। গত 12 ফেব্রুয়ারি থেকে অনেকটা ধারাবাহিক দরপতন চলছে দেশের 2 শেয়ার বাজারে। 11 ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির প্রধান সূচক ছিল 6447 পয়েন্ট। বুধবার এই সূচকটি নেমে এসেছে 5578 পয়েন্টে। এই সময়ে ডিএসির সূচক হারিয়েছে 869 পয়েন্ট। এতে অনেক শেয়ারের দাম অর্ধেকে নেমে গেছে। টানা দরপতনের পেছনে বড় কোনো কারণ খুঁজে পাচ্ছে না নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ক্যাপিটাল মার্কেটে ধরেন যারা পার্টিসিপেন্ট আছে সবার সাথেই আমাদের আলোচনা হয়েছে। কেউই আমাদের তেমন কোনো স্পেসিফিক সুপারিশ করতে পারছে না যে এইটা করলে হয়তো ঠিক হয়ে যাবে। আমরা কিছু খুঁজে পাচ্ছি না। এখানে আমাদের যেটা আমরা একটু ধারণা করেছিলাম যে ফ্লোর প্রাইস ওঠার আগে তো 6200-300 ছিল, এটা ফ্লোর প্রাইসে যেহেতু অনেকে 1-1.5 বছর আটকে ছিল, তারা টাকা পয়সা লাগে অনেকের, সেটার একটা ইম্প্যাক্ট আসবে, সে 400-500 পয়েন্ট কমবে। তো সেইটার একটা ধাক্কা হয়তো লাগছে। আরেকটা হচ্ছে এখানে বিদেশি বিনিয়োগগুলো হঠাৎ করে ফরেন এক্সচেঞ্জের যে রেটটায় ওরা বিনিয়োগ নিয়ে আসছিল, এক্সচেঞ্জ রেট ভোলাটিলিটির জন্য ওরা এখান থেকে উইথড্র করছে। তবে সূচক পতনে কারসাজির প্রমাণ পেয়েছে কমিশন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলাম। এরকম একটা কিছু আমরা হয়তো আজকে করব, যেটার ইম্প্যাক্ট কালকে আসবে। সেটার মাধ্যমে আমরা কিছু লোক ইচ্ছাকৃতভাবে ইন্ডেক্স মুভার শেয়ারগুলোকে কম দামে বিক্রি করে আবার নেটিং করে ওটাকে প্যানিক ক্রিয়েট করায়, কম দামে বিক্রি করে আবার ওটাকে কিনে নেয়। এই জিনিসটা আমাদের সার্ভেলেন্সে ধরা পড়েছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি অল্প কিছু টাকা দিয়ে ইন্ডেক্স মুভার শেয়ার দিয়ে ইন্ডেক্সটাই খালি ফেলে দেওয়া হচ্ছে। টার্নওভার কিন্তু আপনি দেখবেন 500-600 কোটিই আছে, সবাই ভয় পায় ইন্ডেক্স পড়ে গেলে। ওই কাজটা তারা করছে। আগের দিন রাতে ওয়েবসাইটে নিজস্ব কিছু ওয়েবসাইটের লোকদেরকে দিয়ে প্যানিক ক্রিয়েট করান, কিছু স্ক্রিপ্ট নিয়ে কথা বলেন, বলে প্রভাবিত করেন। বিএসইসি চেয়ারম্যান বলেছেন, শেয়ার বাজারে ওঠানামা স্বাভাবিক ব্যাপার হলেও যে কোনো কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সরাসরি ট্রেন যাত্রার ভাড়া না বাড়লেও রিয়াতি সুবিধা প্রত্যাহার করায় যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হবে। এটি কার্যকর হবে 4 মে থেকে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, আর্থিক চাপ ও লোকসান কমাতে এমন সিদ্ধান্ত নিচ্ছেন তারা। মিথিলা নাজিরের রিপোর্ট। 1992 সাল থেকে রেলওয়ে কর্তৃপক্ষ দূরত্ব ভেদে টিকিটের দামে শতকরা হিসেবে বিভিন্ন পরিমাণ অর্থ যাত্রীদের জন্য ছাড় দিত, যা এখন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাই ভাড়াটি এখন পরিশোধ করতে হবে যাত্রীদেরকেই। 100 কিলোমিটারের বেশি দূরত্বে ভ্রমণ করলে বাড়তি ভাড়া গুনতে হবে ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের।
বিষয়টি নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী 4 মে কিংবা তার পরবর্তী সব ট্রেনের টিকিটের ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য হবে। যারা এই সময় টিকিট সংগ্রহ করতে এসেছেন তাদেরকে এখন থেকেই গুনতে হচ্ছে এই বাড়তি ভাড়া। আমার বাসা হচ্ছে রংপুরে, আমার কর্মস্থল চিটাগাং। তো আমার প্রথমে রংপুর থেকে ঢাকা আসতে হয়, তারপর আবার হচ্ছে ঢাকা থেকে চিটাগাং যেতে হয়। এটা তো বুঝতেছেন আপনারা কতটা আমার জন্য কস্টলি হয়ে যাচ্ছে। 220 টাকার মধ্যে 250 টাকা কোনো বিষয় না, যদি আপনার ট্রেনের মান উন্নয়নটা ভালো করে আর কি। এরই মাঝে স্টেশন টু স্টেশন রেয়াতি সুবিধা বাদ দিয়ে নতুন ভাড়া নির্ধারণ করেছে বিপণন বিভাগ। বড় বড় শহরে যারা যাতায়াত করে এবং তারা যে শহরতলি অঞ্চলে থাকে তাদের কিন্তু ভাড়া বৃদ্ধি হচ্ছে না, এবং 1 থেকে 100 কিলোমিটারে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভাড়া বৃদ্ধি হচ্ছে। শুধুমাত্র ঢাকা থেকে অথবা অন্য দূরত্ব যেখানে মোর দেন 100 সেখানে কিন্তু ভাড়ার একটা বৃদ্ধি হচ্ছে। তো এটা একটা দেখুন সাধারণ মানুষের উপরে কিন্তু চাপটা পড়তেছে, যারা দূরে যাবে তাদের হয়তো 10-20 টাকা বাড়বে। এর পাশাপাশি ভাড়া বাড়ানো হচ্ছে ট্রেনে অতিরিক্ত সংযোজিত কোচ ও আবেদনের মাধ্যমে রিজার্ভ করা টিকিটেরও। মিথিলা নাসনিন, চ্যানেল আই, ঢাকা। থাই প্রধানমন্ত্রী শ্রেথা তাভিসিনের আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে থাইল্যান্ড গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর 1টার কিছুক্ষণ পর ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী আনুতিন চ্যানভিরাকুল অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে লাল গালিচা উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। এছাড়াও তাকে গার্ড অফ অনার প্রদান এবং 19 রাউন্ড গান স্যালুট দেওয়া হয়। এর আগে বাংলাদেশ সময় সকাল 10:15টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়েন। মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান। 24 থেকে 29 এপ্রিল পর্যন্ত সফরে প্রধানমন্ত্রী থাইল্যান্ডের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি করার পাশাপাশি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNSCAP এর 80তম অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলীয় মন্ত্রী এমপিদের স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী না হওয়ার নির্দেশনা যারা মানবেন না তাদের বিরুদ্ধে সময় মতো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি একতরফা সমাবেশ করতে গেলে অগ্নিসন্ত্রাসের আশঙ্কা দেখা দেয়। এজন্য জনগণের সম্পদ রক্ষার দায়িত্ব আওয়ামী লীগের ওপর। আওয়ামী লীগ মাঠে থাকলে বিএনপি মানসিকভাবে বাধা পায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এজন্য বিএনপির সমাবেশের দিন আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে, ইলেকশন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দলীয় নির্দেশনা অমান্য করলে ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়টা আমাদের পার্টিতে আছে। সময় মতো এর সিদ্ধান্ত অবশ্যই নেওয়া। জলবায়ু অভিঘাত মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি 40% উন্নীত করার লক্ষ্যমাত্রায় বাংলাদেশ গুরুত্ব আরোপ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এক্সপো 3য় দিনের টেকনিক্যাল সেশনের পর সাংবাদিকদের এই কথা বলেন তিনি। অভিযোজন সক্ষমতায় বাংলাদেশ বিশ্বের নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে সচিব বলেন, বাস্তবতা বিবেচনায় জনস্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে গুরুত্ব আরোপ করছে বাংলাদেশ। সে সময় তিনি অতিরিক্ত তাপমাত্রাজনিত পরিস্থিতি সামাল দিতে খাদ্যাভ্যাস ও যাপিত জীবনে পরিবর্তনে জোর দেন। ন্যাপ এক্সপো এটি বাংলাদেশকে এলডিসি ডেভেলপিং কান্ট্রি এবং পুরো UNFCCCর যে মেম্বার কান্ট্রি তাদের মাঝখানে বাংলাদেশের যে ভয়েস এবং লিডারশিপের যে যোগ্যতা এবং একটি ট্রান্সফরমেশন, আমরা যেভাবে অ্যাডাপ্টেশন করছি সেটি একটু একটু করে চেষ্টা, ইনক্রিমেন্টাল, সেই জায়গাতে সরে গিয়ে আপনারা যদি থিমের দিকে দেখেন, এটা আমরা চাই যে একটি ট্রান্সফরমেশনাল একটি রূপ নিক, ব্যাপক একটি পরিবর্তন নিয়ে আসুক। রাজধানীতে শব্দ দূষণের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। বিনা কারণে হাইড্রোলিক হর্নের ব্যবহারে সবচেয়ে বেশি ভুক্তভোগী শিশু, প্রবীণ ও পথচারীরা। অতিরিক্ত শব্দ দূষণে নানান মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে সারা দেশের মতো রাজধানীতে অভিযান চালিয়ে হাইড্রোলিক হর্ন থাকায় বেশ কিছু পরিবহনকে শাস্তির আওতায় আনেন ভ্রাম্যমাণ আদালত। জাকি আক্তার রিপোর্ট। হাইড্রোলিক হর্ন ও সাইরেন সহ নানা কারণে শব্দ দূষণের স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী কোনো সুস্থ মানুষের শব্দ গ্রহণের সহনশীল মাত্রা 40 থেকে 50 ডেসিবেল, সেখানে ঢাকার শব্দের মাত্রা 119 ডেসিবেল। উচ্চ মাত্রার শব্দের কারণে মানুষের অনিদ্রা, মাথা ব্যথা, বধিরতা ও হৃদরোগ সহ নানা সমস্যার সৃষ্টি হয়। শব্দ দূষণের এমন পরিস্থিতিতে আসুন সবাই শব্দ দূষণ হ্রাসে সচেষ্ট হই প্রতিপাদ্যে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন হচ্ছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। হাইড্রোলিক হর্ন ভালো না, এটি মাথা ব্যথা করে আর অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে। তো দেখা যাচ্ছে বাজার থেকে কিনি, এটা তার আমাদের কাছে ওরকম মিটার নাই, যার কারণে আমরা বুঝতে পারি না। চেষ্টা করবো যাতে আর কি এরকম সাউন্ডওয়ালা হর্ন না নেই, সাউন্ডওয়ালা হর্ন নিজেরও বিরক্ত লাগে। পথচারীরা বলছেন অতিরিক্ত শব্দ দূষণে নানা শারীরিক সমস্যায় ভুগছেন তারা। মাথা মাঝে মাঝে খুব ব্যথা করে আর কি, যে আপনার এত হর্নের কারণে। সো এটা যদি কোনো একটা সলিউশন বের করা যেত তাহলে ভালো হতো। শব্দ করা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, তো শব্দ ছাড়াও সেসব কাজগুলি ভালোভাবে সম্পন্ন করা সম্ভব। তারা রাস্তাঘাটে অযথা হর্ন বাজায়, শব্দ দূষণের কারণে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। মাথা ব্যথা হয় কিংবা পড়াশোনার মনোযোগটা বসে না। সরকারের একার পক্ষে তো সম্ভব না, সবাইকেই তো মেনটেন করে চলা লাগবে, তাহলে হয়তো একটা উল্লেখযোগ্য পরিবর্তন আশা করা যায়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বলছেন সরকারের পাশাপাশি সবার সমন্বয়ে শব্দ দূষণ রোধ করা সম্ভব। যে আমরা যেন প্রত্যেকে যার যার নিজস্ব অবস্থান থেকে শব্দ দূষণ সেটা রোধ করার জন্য এগিয়ে আসি, তাহলেই আসলে এটা সম্ভব হবে টোটাল দেশে শব্দ দূষণ রোধ করা। শুধু দিবসকে কেন্দ্র করে নয়, শব্দ দূষণ রোধে প্রতিদিনই এমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অনুরোধ জানিয়েছেন নগরবাসী। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করে কিছুক্ষণ আগে দেশে ফিরেছেন রেজওয়ানা চৌধুরী পূর্ণা। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে 22 এপ্রিল সন্ধ্যায় পুরস্কার গ্রহণ করেন তিনি। এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই গুণী শিল্পী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সংবর্ধনা অনুষ্ঠানে আছেন চকর মালিথা, সরাসরি তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। চকর, সংবর্ধনা আয়োজনের এই মুহূর্তে অবস্থা আমাদেরকে জানাবেন। রিদিতা, আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে। আমরা যখন কথা বলছি তখন আসলে আমাদের সামনে উপস্থিত আছেন গত সোমবার ভারতের রাষ্ট্রপতি ভবনে যিনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করে ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে ভারতের চতুর্থ বেসামরিক সর্বোচ্চ সম্মাননা যিনি পেয়েছেন, উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ওনাকে এই এয়ারপোর্টে বাংলাদেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে। এখানে বিমানের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কেক কাটা হয়েছে, ওনাকে ক্রেস্ট দেওয়া হয়েছে। আমার সামনেই এখন দাঁড়িয়ে আছেন সেই বাংলাদেশের মুখ উজ্জ্বল করে যিনি ভারত থেকে দেশের মুখ উজ্জ্বল করে দেশে ফিরেছেন, সেই রেজওয়ানা চৌধুরী বন্যা। আপনি একটু আপনার অনুভূতির কথা বলবেন, সেদিন আপনার কি মনে হয়েছিল পদকটা পেয়ে, এই সম্মাননা পেয়ে আপনার প্রথম কি মনে হয়েছিল? সম্মান তো সবসময় আমি বলি যে সম্মান অত্যন্ত আনন্দের, স্বীকৃতি, সম্মান এগুলো মানুষকে আরও অনুপ্রেরণা যোগায়। তো সেই দিন ওখানে বসে বসে আমার মনে হচ্ছিল যে আমি আসলেই অনেক সৌভাগ্যবান, আল্লাহর অসীম রহমত যে আমি তো আসলে খুবই সাধারণ, এই যে একটা সম্মান, আমি আসলেই এর উপযুক্ত কিনা আমি জানি না, কিন্তু উপরওয়ালা আমার জন্য যে এরকম একটা জিনিস রেখেছেন ওখানে বসে বসে, তাই মনে হচ্ছিল আমি আল্লাহকে শুকর করছিলাম যে এটা বিরল একটা সম্মান, সৌভাগ্য, সম্মান যে ওখানে রাষ্ট্রপতি ভবনে বসে ওনার হাত থেকে সম্মানটা নিলাম। আর ভারতের মতো একটা দেশে ওরা কিন্তু একমাত্র আমি বিদেশি আর সব ভারতীয়, সেখানে এই যে বাংলাদেশকে, আমাকে, রবীন্দ্রনাথের গানকে, বাংলাদেশের শিল্পীদের, বাংলাদেশের মানুষকে যে একটা সম্মান দিল,
এটা মনে হলো যে আমার এটা এক জীবনের একটা অনেক বড় পাওয়া। আমি এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমার বাবা মার কথা খুব মনে হচ্ছিল, আমার গুরুর কথা খুব মনে হচ্ছিল। আর যারা আমার, সত্যি কথা বলতে আমার কাছে মনে হচ্ছিল যে আমি তো আসলেই অতি সাধারণ। আমাকে যারা আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন, আমার শ্রোতারা, আমাকে যারা ভালোবাসেন, আমার সুহৃদ, আমার শুভানুধ্যায়ী, আমার যারাই আমার গান শোনেন, সবাই তা একটু 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 করে ওই এক বিন্দু জলের মতো করে আমার সঞ্চয়ের থালাটা পূর্ণ করেছে। তাদের সবার কথা আমার মনে হচ্ছিল, সবার প্রতি আমার অন্তরের কৃতজ্ঞতা এই সুযোগে জানাতে চাই যে যারা আজকে আমাকে আমি বানিয়েছে, সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবাই একটু একটু করে তাদের ভালোবাসা দিয়ে, তাদের সম্মান দিয়ে, তাদের সময় দিয়ে আমাকে শুনেছেন, আমাকে স্বীকৃতি দিয়েছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন। তার আগেও বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি সেটার তো তুলনা নাই। সেইগুলি খুবই মনে হচ্ছিল। আজকে দেখো আমি এই প্লেন থেকে নামার পরে বিমান আমাকে যে সম্মান দিল, আমি কি বলবো, আমি কথা বলতে পারছি না, এত আমি মোহিত আর কি, যে এই সম্মানটা আমাকে যে দিল, এটা না দিলেও কিছু ছিল না, কিন্তু ওরা বেচারারা অত কষ্ট করে কি সুন্দর আয়োজন করেছে, আমি বলতে পারবো না আমার কিরকম যে অনুভূতিটা হচ্ছে। আপনি যে বিমানে দিল্লি থেকে এসেছেন, বিমানের একটি ফ্লাইটে, সেই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন সুমাইলা। তার সাথে আমরা কথা বলবো যে আপনি তো প্রতিনিয়ত ফ্লাইট করেন, পৃথিবীর বিভিন্ন দেশে যান, আজকের ফ্লাইটটা আপনার কাছে বিশেষ ছিল কিনা, এরকম একজন গুণীজনকে সম্মাননা নিয়ে যিনি দেশে ফিরলেন? অবশ্যই উনি তো দেশের গর্ব, এবং আমাদের দেশকে যেভাবে উনি তুলে ধরেছে এবং নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য অনেকই বড় একটা ব্যাপার। তো আজকে আমরা বিমানের পক্ষ থেকে গর্বিত অবশ্যই ওনার জন্য, এবং আমরা সৌভাগ্য ফিল করছি যে আমরা ওনাকে নিয়ে আজকে আসতে পেরেছি। আপনাকে ধন্যবাদ রেজওয়ানা চৌধুরী বন্যা। আজকের এই ক্ষণে চ্যানেলের পক্ষ থেকে আপনার প্রতিও আমাদের অভিনন্দন, শুভেচ্ছা। আপনি কি চ্যানেলের যারা দর্শক আছে তাদেরকে মনে করে 2 লাইন কোনো গানের কোনো এই মুহূর্তে তো আসলে এত জার্নি করে এসছি সবার প্রতি, যে কেহ মোরে দিয়েছ সুখ, দিয়েছ তারি পরিচয়, সবারে আমি নমি, যে কেহ মোরে দিয়েছ সুখ, দিয়েছ তারি পরিচয়, সবারে আমি নমি। হৃদিতা, এরকম একটি মুহূর্ত আমাদের সবার কাছে একটি আনন্দের। তো এরকম একটি বাংলাদেশের মাটিতে পা দিয়ে ওনাকে যে বিমানের পক্ষ থেকে সম্মাননা জানানো হলো, এবং তার সাথে আমরা এখানে চ্যানেলেও ছিলাম দর্শক, এটা একটি আনন্দ ঘন মুহূর্ত। এই মুহূর্তটা আপনাদের জন্য চ্যানেলাই যেভাবে আমরা দেখাতে পেরেছি, নিয়ে আসতে পেরেছি, সেই জন্য আমরাও চ্যানেলাইও সম্মানিত বোধ করছে। হৃদিতা, ধন্যবাদ চক্র আপনাকে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। যত দিন যাচ্ছে বিক্ষোভ তত বাড়ছে। গত শুক্রবার থেকে এ পর্যন্ত শিক্ষার্থী সহ কয়েকশো বিক্ষোভকারীকে আটক করছে পুলিশ। তাদের মধ্যে কলম্বিয়া, ইয়েল, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় 79 ফিলিস্তিনি নিহত এবং 86 জন আহত হয়েছে। গাজার রাফায় শহরে বিমান হামলায় একই পরিবারে 3 জন মারা গেছেন। আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইসক্রিনের প্রদর্শন হচ্ছে ক্লাসিক সব নাটক, সিরিজ ও সিনেমা। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও অসাম্প্রদায়িক চেতনা ভিত্তিক মঞ্চনাটক সার্কাস। প্রাচ্যনাট প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছে আজাদ আবুল কালাম। এতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাখাওয়াত হোসেন রেজভি, জাহাঙ্গীর আলম, শাহানা রহমান সুমি, সঞ্জিদা আনোয়ার প্রীতি এবং অন্যরা।
নিটল ডাটা বিশেষ সংবাদ। ইউরোপের মহাকাশ রাজধানী বা অ্যারোস্পেস পাওয়ার হাউস বলা হয় ফ্রান্সের তুলুজ শহরকে। সেখানকার স্পেস সিটি বা বৈজ্ঞানিক সাংস্কৃতিক কেন্দ্র থেকে নভোচারীদের মহাকাশ যাত্রা এবং মহাকাশ জগৎ সম্পর্কে জানতে পারছেন দর্শনার্থীরা। ফ্রান্স থেকে এম এ হাশিম জানাচ্ছেন বিস্তারিত। প্যারিস থেকে প্রায় 700 কিলোমিটার দূরের শহর তুলুজে রয়েছে সিটেদুলা স্পেস বা স্পেস সিটি। এখানে মহাকাশের রহস্য আবিষ্কারের বিষয়গুলো দর্শনার্থীরা জানতে পারছে। এছাড়া চন্দ্রাভিযান, সৌরজগতের গ্রহ উপগ্রহ এবং স্যাটেলাইট সম্পর্কে জানার সুযোগ রয়েছে এই বৈজ্ঞানিক সাংস্কৃতিক কেন্দ্রে। এটি হচ্ছে 1986 সালের একটি স্পেস স্টেশনের কম্পার্টমেন্ট। এই অংশটি থেকে সে সময়কার স্পেস স্টেশনের কর্মকাণ্ড সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। I came here because I love space and things like that, and I really enjoyed being here. রকেট উৎক্ষেপণ, রকেট কন্ট্রোল রুম, নভোচারীদের মহাকাশে কাজের বিষয়গুলো জানা এবং কৃত্রিমভাবে মহাকাশ ভ্রমণের ব্যবস্থাও রয়েছে এই বৈজ্ঞানিক সাংস্কৃতিক কেন্দ্রে। We're doing experiments and I'm using CO2 in solid to show like the difference between like the environment on Mars and the environment on Earth. মহাকাশে গেলে কি ধরনের এক্সপেরিয়েন্স আমাদের হবে, এখানে আসলে সেটি বোঝা যাবে, সেটি জানা যাবে। এটি অত্যন্ত শিক্ষণীয় বিষয়, জানার বিষয়। ইউরোপীয় মহাকাশ সংস্থা এয়ারবাস স্পেস বিভাগ সহ আন্তর্জাতিক মহাকাশ গবেষণাগারগুলোর সহযোগিতায় এই স্পেস সিটি প্রতিষ্ঠিত হয়েছে। এম এ হাশেম, তুলুজ, ফ্রান্স। এবারে কৃষি সংবাদ। নেত্রকোনা ও কিশোরগঞ্জে হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। দু জেলাতেই ফলন ও বাজার দর ভালো হওয়ায় লাভবান হচ্ছেন চাষি। দ্রুত ধান কাটা ও মাড়াই করতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করছেন তারা। প্রকৃতি সংবাদ। নওগাঁর মহাদেবপুরে হাজার হাজার তালগাছ রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন ভীম পাহাড় নামের এক ব্যক্তি। এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন সড়কের দুপাশে গাছ রোপণ করছেন তিনি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এমন দৃষ্টান্ত এলাকাবাসী সহ সবাইকে আরো উদ্বুদ্ধ করবে বলছেন স্থানীয়রা। আবারও বিরতি দিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। আবারও আমন্ত্রণ। এবারে খেলার খবর।